শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, অর্থ বাংলা প্রেজেন্ট সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি হাসান তারেক। একটি দেশের মেরুদণ্ড হলো তার ব্যাংকিং খাত। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাতে নানাবিধ খেলাপি ঋণের চাপ এবং তারল্য সংকট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু এই চ্যালেঞ্জের মাঝেও কিছু প্রতিষ্ঠান দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তৈরি করছে নতুন সম্ভাবনা। আজকের পর্বে আমাদের আলোচনার মূল বিষয় ব্যাংকিং খাত। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় এই ব্যাংকটি বর্তমানে চ্যালেঞ্জগুলো কাটিয়ে কীভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং গ্রাহকদের আস্থা আনছে তা নিয়েই আমরা আজ কথা বলবো। আজ স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওবায়দুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও সিও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। 2026 সালের 9 এপ্রিল ব্যাংকটির সিও হিসেবে উনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন এবং সেখান থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি সেন্ট্রাল ব্যাংকিং লিডারশিপ এবং ব্যাংকিং খাতে ট্রেনিংয়ের সাথে যুক্ত ছিলেন। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল করিম। বর্তমান এমডি ও সিও মোহাম্মদ ওবায়দুল হক দায়িত্ব নেওয়ার পূর্বে জিয়াউল করিম ব্যাংকটির চলতি দায়িত্বে এমডি ও সিও হিসাবে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জনাব ওবায়দুল হক সাহেবকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ কমার্স ব্যাংক প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমিটা এই সম্পর্কে যদি আপনি দর্শকদের কিছু বলেন। ব্যাংক হওয়ার পূর্বেই একটি আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এদেশে কর্মরত ছিল। তখন এটির নাম ছিল বিসিআই, বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। পরবর্তীতে এটিকে 97 সালে 12 নম্বর একটা বিলের মাধ্যমে এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হয়। তখন থেকেই এই বাংলাদেশ কমার্স ব্যাংক হিসাবে তার যাত্রা শুরু করে এবং এখনও তার যাত্রা অব্যাহত আছে এবং সফলতার সাথেই বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখছে এবং ব্যাংকিং সেক্টর তথা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে বলে আমি মনে করি। তো আপনার হাত ধরে বাংলাদেশ কমার্স ব্যাংক একটা নতুন যাত্রায় পা রাখছে। তো কেন্দ্রীয় ব্যাংকে আপনার দীর্ঘ 3 দশকের অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাচ্ছি যে কমার্স ব্যাংকের নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার কোনো ফোকাস বা কি ধরনের রোডম্যাপ নিয়ে আপনি কাজ করছেন? প্রথমে আমি 9 এপ্রিল 2026 সালে এখানে যোগদান করি এবং যোগদানের পরেই আমি একটি রোডম্যাপ ঘোষণা করেছি। ইতিমধ্যেই আমাদের যেটা কর্মচারীদের মাঝে আমি ঘোষণা করেছি। তা আমাদের রোডম্যাপটি হলো এরকম, সেটি হলো যে ইতিপূর্বের যে অভিজ্ঞতা, আমার কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞতা বলেন, ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা বলেন, দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি কর্পোরেট ঋণগুলো, বিশেষ করে বড় বড় ঋণগুলো যেগুলিকে আমরা কর্পোরেট ঋণ বলি এবং দীর্ঘমেয়াদী ঋণ, এই কর্পোরেট ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রেই আমাদের খেলাপির মাত্রাটা খুবই বেশি। কিন্তু ছোট ঋণ, যেটাকে আমি সিএমএসএমই বলি, এবং নারী উদ্যোক্তাদেরকে যদি আমরা ঋণ দেই, রিটেল ব্যাংকিংয়ে যদি ঋণ দেই, কৃষি ঋণ দেই, ছোট ছোট কৃষি ঋণ দেই, সেক্ষেত্রে দেখা গেছে সেখানে খেলাপি ঋণের মাত্রা খুবই কম। এই জন্যে আমি প্রথমেই আমরা রোডম্যাপ এভাবে ঘোষণা করেছি যে এই মুহূর্তে আমরা কোনো কর্পোরেট ঋণে যাব না বা দীর্ঘমেয়াদী প্রকল্প ঋণে যাব না, এবং কর্পোরেট ঋণের পরিবর্তে ক্ষুদ্র ঋণ, রিটেল ব্যাংকিং এবং নারী উদ্যোক্তা তথা তৃণমূল পর্যায়ে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ক্ষুদ্র উদ্যোক্তা আছে, তাদের মাঝে ঋণের কার্যক্রম পরিচালনা করব। এখন থেকে ধীরে ধীরে আমাদের অবস্থা যখন ভালো হবে তখনও মানে কর্পোরেট দীর্ঘমেয়াদী প্রকল্প ঋণে আমরা যাব না, হয়তো কর্পোরেট কোনো প্রতিষ্ঠানকে আমরা চলতি ঋণ প্রদান করব এবং সেটা স্বল্পমেয়াদী, সর্বোচ্চ 1 বছরের জন্য। এভাবে যদি আমরা ঋণ কার্যক্রম পরিচালনা করি, শুধু আমরা নয়, সকল ব্যাংক যদি এভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করে, তাহলে এদেশের তৃণমূল পর্যায় থেকে আমার অর্থনীতির যে মেরুদণ্ড, এখন ভঙ্গুর যে অবস্থা, সেই অর্থনীতির মেরুদণ্ড আবার শক্ত হয়ে দাঁড়াবে এদেশে। কিন্তু সেক্ষেত্রে কি একটা প্রশ্ন থেকে যায় না যে আপনারা যদি বিগ ইনভেস্টমেন্টে না যান, কর্পোরেট ইনভেস্টমেন্ট না যান, শুধু এসএমই দিয়ে কি আপনার এই কমার্স ব্যাংকের ঘুরে দাঁড়াতে সক্ষম হবে?
ঘুরে দাঁড়ানোর জন্য এটাই একমাত্র পথ। কারণ কর্পোরেট ঋণে, আমি দীর্ঘমেয়াদী ঋণে আপনি জানেন যে আমরা যে আমানতগুলি সংগ্রহ করি, এগুলি ক্ষুদ্র আমানত এবং স্বল্পমেয়াদী, সর্বোচ্চ 1 বছর মেয়াদী। আপনি যেটা বলছেন যে কর্পোরেট ঋণ বা কর্পোরেট ঋণে আমি চলতি মূলধন দেব, আমি প্রকল্প ঋণ হয়তো দিব না, আমরা প্রজেক্ট লোন হয়তো আমরা দিতে না দেওয়ার পক্ষেই আমি, মানে যেটা দীর্ঘমেয়াদী প্রকল্প ঋণ দেওয়ার আমি না দেওয়ার পক্ষে। কারণ সকল ব্যাংক আপনি দেখেন যে ব্যাংকগুলো এখন মানে ঋণ খেলাপিতে জর্জরিত, এবং সবগুলো দেখবেন যে 80%ই আপনার কর্পোরেট ঋণ। ক্ষুদ্র ঋণের 90% এখন খেলাপি মুক্ত, কিন্তু আর 90% কর্পোরেট ঋণই খেলাপি ঋণ। তো এই অভিজ্ঞতার আলোকে আমি যেটা চিন্তা করেছি যে যদি কমার্স ব্যাংকে এই ভঙ্গুর অবস্থা থেকে, এই যে এখন যে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্যে এটা ছাড়া বিকল্প নেই। জিয়াউল করিম সাহেবকে একটু জানতে চাচ্ছি যে ব্যাংকিং খাতে সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ কমার্স ব্যাংকের আপনার কি পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন? ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যদি সুশাসন না থাকে তাহলে ব্যাংকের পক্ষে কোনোভাবে টিকে থাকা সম্ভব হয় না। আপনারা জানেন প্রতিটি ব্যাংকে কিন্তু একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে, সেখানে পদে পদে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু কাজ করে। আমরা দেখেছি বিগত আমলে বেশ কিছুদিন আগে এই ব্যাংকের যে কর্পোরেট যে নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা আছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম যেটা আছে, সেটাকে ভেঙে ফেলা হয়েছে। ফলে যে সকল লোক ব্যাংকে নিয়ম এবং সুশাসন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে হয়তোবা খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে, এবং যারা এগুলোকে ভাঙতে চায় তাদেরকে কি সামনের সারিতে নিয়ে আসা হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমরা যেটা করেছি বাংলাদেশ কমার্স ব্যাংকে, ঋণ বিতরণের সময় কি সুশাসন নিশ্চিত করা, ভালো ঋণ আপনি সৃষ্টি করা, এবং ঋণ যাতে পুনরায় যেন ক্লাসিফাই না হয় অথবা ঋণ বিতরণে যেন কোনো জাল জালিয়াতি না হয়, এটাকে নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ কমার্স ব্যাংকে আপনারা জেনে খুশি হবেন, বিগত 7 থেকে 8 বছরের ভিতরে আমরা নতুন যে ঋণগুলো দিয়েছি সেখানে কোনো ধরনের জাল জালিয়াতির আশ্রয় অথবা এই জাতীয় কোনো অভিযোগ বাংলাদেশ কমার্স ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অডিট টিম, এক্সটার্নাল অডিট টিম, এরা কেউ অথবা আমাদের যে ইন্টারনাল যে অডিট টিম আছে, কোনো কর্তৃপক্ষ থেকে এই জাতীয় কোনো অভিযোগ এখনো আসে নাই। এটা একটা। দ্বিতীয় আরেকটা আমরা যে নতুন যে ঋণগুলো দিচ্ছি এখানে আমাদের খেলাপি ঋণের হার একেবারেই ন্যূনতম। এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বললেও হবে, এটা 3% এরকম। বর্তমানে আমাদের খেলাপি ঋণের হার একটু উচ্চই আছে, কিন্তু সেগুলো আমাদের ইনহেরিটেড, আগের দেয়া ঋণগুলো আমাদের খেলাপি হয়ে গেছে। বিগত 8 বছর ধরে দেয়া কোনো ঋণ কিন্তু আমাদের নতুন করে তেমন খেলাপি হয়নি। ঋণ আদায় করা, যেগুলো ক্লাসিফাই হয়ে গেছে সেগুলো আপনাকে আদায় করতে হবে, এটাও কিন্তু সুশাসনের অন্তর্ভুক্ত। আমি যদি জোরদার না করি, আমার ইয়েটা ফলো আপ, মনিটরিং, রিকভারি এগুলো আমি যদি জোরদার না করি, এটা কোনোভাবেই মানুষ কিন্তু যার হাতে টাকা চলে গেছে একবার, সে যদি পীড়া না পায়, সে যদি কষ্ট না পায়, উনি কিন্তু আমার টাকা ফেরত দেন না। আমরা যতগুলো আমাদের খেলাপি গ্রাহক আছে, আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত যত ধরনের পদক্ষেপ আছে সেগুলো আমরা জোরদার করেছি। পাশাপাশি আমরা আবার আদায়ের পথও আমরা তাদের সাথে পারস্পরিক যে যোগাযোগ, এগুলো আমরা অব্যাহত রেখেছি। অব্যাহত রেখে আপনি জেনে খুশি হবেন আমাদের, যেখানে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে প্রায় সকল ব্যাংকে, আমি বলবো যে প্রায় 85% ব্যাংকে কিন্তু খেলাপি ঋণের হার এমনভাবে বেড়েছে যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। ছিল 12% খেলাপি ঋণের হার, সেটা হয়ে গেছে 96% অথবা 97%। এরকমই কিন্তু আমরা রিপোর্ট আপনাদের মাধ্যমে পেয়েছি, পত্রপত্রিকার মাধ্যমে পেয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ কমার্স ব্যাংক কিন্তু এই সময়ের মধ্যে প্রায় 15% আমাদের খেলাপি ঋণের হার কমাতে সক্ষম হয়েছে।
জনাব ওবায়দুল হক সাহেব, এই ব্যাংকটির আরেকটি বড় সংকট হলো যে উচ্চ খেলাপি ঋণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে আটকে আছে প্রায় 1600 কোটি টাকা। তো এই ঋণটা আদায়ের ব্যাপারে আইনি প্রশাসনিক যে প্রক্রিয়া, এই ব্যাপারে আপনাদের কি করণীয় বা কি করছেন? ব্যাংকিংয়ের মূল মন্ত্র হলো বড়োয়ার সিলেকশন। বড়োয়ার সিলেকশন যদি ভুল হয় তাহলে একটা ব্যাংক কোনোদিনই টিকতে পারবে না। কারণ বড়োয়ার হলো ব্যাংকের মূল চালিকা শক্তি। কারণ আমরা আমানত গ্রহণ করি, এই আমানতের বিপরীতে আমরা সুদ প্রদান করতে হয় আমাদেরকে। সেই আমানতের টাকা আমি যার কাছে আবার বিনিয়োগ করব, সে বড়োয়ার, তাকে আমরা বড়োয়ার বলি ব্যাংকিংয়ের ভাষায়। সে যদি ভালো না হয়, সে যদি সেখানে যদি সিলেকশনে যদি আমার কোনোভাবে ভুল হয়, তাহলে আমি আমার বিনিয়োগটা লাভসহ ফেরত কখনো পাবো না। তো ইতিপূর্বে আপনি যেই অ্যামাউন্টটার কথা উল্লেখ করেছেন, সেখানে আমাদের বড় ধরনের একটা ভুল ছিল। কারণ এই প্লেসমেন্ট বা এই বিনিয়োগটা সম্পূর্ণভাবে, অর্থাৎ বড়োয়ার এই যে সিলেকশনে আমাদের বড় ধরনের একটা ভুল ছিল। ইতিপূর্বের যে ম্যানেজমেন্ট, আমি বলবো একটা বড় ভুল করেছে। এবং আপনারা জানেন যে ফান্ডটা আমাদের আটকিয়ে আছে, যাদের মাধ্যমে, যে ব্যাংকগুলোর মাধ্যমে এগুলি আটকে আছে, আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক দুই খাতেই মিলে এই আজকে 1600 কোটি টাকা আমাদের আটকে আছে। তো তখন যারা পরিচালনায় যারা ছিলেন, তাদেরকে এই মুহূর্তে আমরা আইনের কোনো আওতায় আনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে চিঠি দিয়ে বলেছে যে এগুলো যেহেতু প্রাতিষ্ঠানিক একটা ঋণ বা প্রাতিষ্ঠানিক ওইখানে বিনিয়োগ ছিল, ওই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের কিন্তু লাইসেন্সকৃত। আপনারা জানেন সম্মিলিত যে 5টি ব্যাংক, এগুলি সবগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সের, এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী। তো তাদের বিরুদ্ধে আমরা আইনি কোনো ব্যবস্থা নিতে পারবো না। আমরা তাদের থেকে এটা আদায়ের পারসুয়েশন আমরা করছি এবং বারবার তাদেরকে চিঠি দিচ্ছি। তারা বলছেন যে তাদের অবস্থা ভালো হলে তারা এটা আমাদেরকে ফেরত অবশ্যই দিবেন। কিন্তু এই মুহূর্তে এই টাকার উপরে যে মুনাফা যেটা আসে বা সুদ যেটা আসে, লাভ যেটা, এটা আমরা আমাদের ব্যালেন্স শিটে আমরা দেখাতে পারছি না। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেছে যে এই লাভ আপনারা দেখাতে এখন প্রয়োজন নাই, এবং এর বিপরীতে আপনাদের প্রভিশনও রাখার দরকার নেই। এই ব্যাংকগুলোর অবস্থা যখন ভালো হবে বা এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা যখন ভালো হবে, তখন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আমরা বাংলাদেশ ব্যাংকেরই নীতি পলিসির মধ্যে দিয়ে এইটা আদায়ের সক্ষম হব। তো বর্তমান সময়ে আপনার সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাংকিং খাত নিয়ে যে সবচেয়ে বড় প্রশ্নটি এখন বিরাজ করতেছে, সেটা হচ্ছে যে আমার টাকা কি নিরাপদ থাকবে ব্যাংকে? যে কোনো ব্যাংকেই রাখি না কেন, এটা আপনার ব্যাংকে হোক অন্য কোনো ব্যাংকে হোক, এই যে গ্রাহকদের যে একটা আস্থাহীনতা বা একটা আপনার যে সংশয়, এটা নিয়ে কি আপনারা কি রেগুলেটরি বা বাংলাদেশ ব্যাংকের সাথে বা এই ধরনের কোনো এটা সমাধানের জন্য এরকম কোনো প্রচেষ্টা কি নিয়েছেন ব্যাংকের পক্ষ থেকে, বা গ্রাহকদেরকে আস্থা ফেরানোর জন্য? জনগণের আস্থা বা ট্রাস্ট যদি না থাকে, অর্থাৎ জনগণের সঞ্চিত অর্থ নিজের আপনজনের কাছে না রেখেও মানুষ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে টাকাটা জমা রাখে, সেখানে যদি আস্থার সংকট থাকে, তাহলে তো সে তার ওই সঞ্চিত অর্থ কখনো ওই ব্যাংকে রাখবে না। যেটা ইতিপূর্বে জিয়াউল করিম সাহেব বলেছেন যে ইতিমধ্যে আমাদের নতুন যে গভর্নর মহোদয় দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশ ব্যাংক এবং সরকার মিলে এখন যে কার্যক্রমগুলি গ্রহণ করেছে, যে বন্ধ কলকারখানা কীভাবে চালু করা যায়, এবং বন্ধ কলকারখানা চালু করলেই আজকে কি হবে, এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্টের সাথে সাথে সেখানে উৎপাদন হবে, উৎপাদন বাড়লে আমাদের আমদানি হ্রাস পাবে, সেখানে আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। এই কলকারখানা বন্ধ হওয়ার ফলে আমাদের এক্সপোর্ট অনেক কমে গেছে। কলকারখানাগুলি বন্ধ হওয়ার ফলে আমাদের গ্রোথ কমে গেছে, আমাদের জিডিপি কমে গেছে, আমাদের এমপ্লয়মেন্ট কমে গেছে। এই বন্ধ কলকারখানা যদি আবার চালু হয়, তবে এই বন্ধ কলকারখানা চালু করার ক্ষেত্রে দেখতে হবে যে রাজনৈতিক বিবেচনায় যাতে কোনো রকম
এই কোনো সুবিধা হ্যাঁ সুবিধা কেউ নিয়ে আবার এই এই অর্থ এই যে প্রণোদনার এই অর্থ যাতে আবার লোপাট না হয়ে যায়। জনাব মোহাম্মদ ইজাউল করিম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে ব্যাংকটিতে আপনি যখন এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন সেখানে কিছু পুরনো টাকা, ক্রেডিট ডিভিশন আপনি ছিলেন, তো কিছু পুরনো টাকা আপনার এখনো আটকে আছে, সেটা রিকভারি করার কোনো কৌশল কি আপনি পন্থা কি অবলম্বন করছেন বা বর্তমানে কিভাবে রিকভারি করছেন? আমাদের আসলে নতুন যে শ্রেণীকরণের হার, নতুন ঋণ যেগুলো আমরা দিয়েছি সেখানে শ্রেণীকৃত ঋণের হার একেবারে ন্যূনতম, এটা 3% কম। তো যেগুলো আছে এগুলো পুরনো। তো পুরনোটা এমন যে এগুলো মানে কোনোটা 20 বছর, কোনোটা 22 বছর, কোনোটা 30 বছর এরকমও আছে। তো আমরা যে কাজটা করছি, অনেক ক্ষেত্রে মামলা ছিল না তাদের বিরুদ্ধে, আমরা তো 2-3 ধরনের মামলা করি। জাল জালিয়াতি অ্যাকাউন্টে হয়েছে, আমরা হয়তোবা আপনার ফৌজদারি মামলা করি নাই, এই ধরনের ছিল। আমরা এগুলো সবকিছু বাছাই করে খেলাপি গ্রাহকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, যার জন্য যেটা প্রযোজ্য। যার ক্ষেত্রে আমার অর্থঋণের মামলা করতে হবে, আমরা তাদের বিরুদ্ধে সেই মামলা করেছি। যাদের বিরুদ্ধে আমার এনআই অ্যাক্টে মামলা করতে হবে, আমরা তাদের বিরুদ্ধে সেই মামলা করেছি। আবার যেখানে জাল জালিয়াতি মামলার করার বাধ্যবাধকতা আছে অথবা মানে এলিমেন্ট আছে, আমরা সেখানে সেই মামলা করেছি। এটার ফলাফল কিন্তু দারুণ। আমরা গত বছর আমার টোটাল খেলাপি ঋণের 8%-এরও বেশি, 8.14% টাকা আমরা কিন্তু নগদ আদায় করেছি। তো বর্তমান যুগ তো ডিজিটাল ব্যাংকিং এর যুগ, তো এখন এই আপনার বাংলাদেশ কমার্স ব্যাংকের ডিজিটালাইজেশনটা কতটুকু আপনারা করতে পেরেছেন রূপান্তরিত? আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, ডিজিটাল যে সকল ফ্যাসিলিটিস গুলো আছে বাংলাদেশে, আমরা প্রায় সবকটাই, প্রায় সকল সুযোগ সুবিধা আমাদের গ্রাহকরা আমাদের মাধ্যমে পান। আপনি জেনে খুশি হবেন, আমাদের কিন্তু এটিএম কার্ড আছে, যে ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, এগুলো কিন্তু ভিসা লোগোযুক্ত। মানে কেনাকাটা তো করবেনই, আপনি টাকা তো তুলতেই পারবেন এটিএম থেকে। একই সাথে আপনি যদি বিদেশেও যান, আমাদের হচ্ছে কি ডুয়াল কারেন্সি আপনার ক্রেডিট কার্ড আছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে, আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সকল সুবিধা, ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে আপনি সকল সুবিধা নিতে পারবেন। রেমিটেন্স যারা হচ্ছে কি দেশে পাঠায়, তারা যেন আমাদের মাধ্যমে আমাদের আউটলেট যেন তারা ব্যবহার করতে পারে, আমরা এই জন্য বিভিন্ন আন্তর্জাতিক যে হচ্ছে কি রেমিটেন্স এজেন্সিজ আছে, আমরা তাদের সাথে চুক্তি করেছি। তো ফলে এমন কোনো আইটেম নাই, ডিজিটাল আইটেম নাই, যেটা হচ্ছে কি আপনি আমার কাছ থেকে, আমাদের ব্যাংক থেকে পাবেন না। বর্তমানে দেশের সার্বিক অর্থনীতি ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আপনাদের দুজনকেই একই প্রশ্ন করছি। সংক্ষেপে প্রথমে জনাব ওবায়দুল হক, আপনি একটু বলবেন যে বর্তমানে দেশের সার্বিক অর্থনীতি কমার্স ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার কি বক্তব্য? প্রথমে যেটা বলেছি যে আমরা একটা রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি, সেটি হলো যেটা পুরাতন আমাদের যে ঋণগুলো খেলাপি হয়ে আছে, আমরা প্রথমেই জোর দিচ্ছি সেগুলি রিকভারি করার জন্য। রিকভারির জন্যে দুইটা ব্যবস্থা আছে, একটা হলো আইনি ব্যবস্থা আর একটা হলো পার্চুয়েশন। এবং পার্চুয়েশনের জন্য আমরা জোন ভাগ করে টিম করে দিয়েছি, এবং ওই টিম গিয়ে ঋণ গ্রহীতার কাছে পার্চুই করে নগদ, যে আমাদের ডিএমডি মহোদয় বলেছেন যে আমরা নগদ আদায় করেছি, বিশাল একটা অঙ্ক নগদ আদায় করেছি এটা পার্চুয়েশনের মাধ্যমে। এবং পাশাপাশি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এনআই অ্যাক্টের মামলা হইতে শুরু করে, ফৌজদারি মামলা হইতে শুরু করে, মানে খেলাপি ঋণ আদায়ের জন্য যত রকম আইন এদেশে প্রচলিত আছে, সকল ধরনের আইনি ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে নিচ্ছি। এবং অনেকেই এখন, বিশেষ করে আমি যোগদানের পরে আমি দেখেছি যে অনেকেই সাড়া দিয়ে আমাদের কাছে আসছেন যে কিভাবে এই ঋণগুলো তারা রেগুলারাইজ করতে পারে, কিভাবে আমাদের সাথে একটা সমঝোতা করে তারা ঋণ প্রদানে
তাদেরকে আমরা উৎসাহিত করতে পারছি। একটা হলো পার্সিয়েশন এবং আইনি ব্যবস্থা, দুইটার মাধ্যমে। আরেকটা হলো যেটা বললাম আমি, যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে আমরা এগুলিকে ক্লোজ সুপারভিশনের আবার রাখতে হয়, কারণ এগুলি ম্যাক্সিমামই হলো আপনার জামানতবিহীন ঋণকে খুবই ক্লোজ মনিটরিংয়ের মধ্যে রাখতে হয়। এই ক্লোজ মনিটরিংয়ের জন্য আমরা আবার টিম করে দিয়েছি, এবং যাতে ওই ক্ষুদ্র ঋণগুলো আবার খেলাপি না হয়ে যায়। তাহলে তিনটা ব্যবস্থা, একটা হলো নতুন করে যে ঋণ দিচ্ছি আমরা ক্ষুদ্র ঋণ, সেগুলো যাতে আবার আমরা লাভ সহ ফেরত পেতে পারি, সেটার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর পুরাতন যে ঋণগুলো আছে আদায়ের জন্য আমরা পার্সিয়েশন একটা টিম করেছি, পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। আইনের যত রকম ব্যবস্থা আছে সকল ব্যবস্থা নিয়েছি, এবং আমরা নিজেরাও একটার উপর থেকে নিচ পর্যন্ত আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এদেরকে আমরা সেভাবে সম্পৃক্ত করেছি যাতে এই কার্যক্রমগুলিতে তারা অংশগ্রহণ করে। আরেকদিকে হলো আমরা বিভিন্ন আমানতের অনেকগুলো আমরা প্রোডাক্ট আমাদের আছে। একটা হলো ডাবল স্কিম আমানতের স্কিম আছে, তারপরে আমানতের যত স্কিম আছে সবগুলোই আছে। নতুন নতুন আমানতের অনেকগুলি স্কিম আমরা দিয়েছি। এর মাধ্যমে আমাদের আমানত দিন দিন বাড়ছে, বিভিন্ন কর্পোরেট আমানতও বাড়ছে এবং ক্ষুদ্র আমানত তো অবশ্যই বাড়ছে। তো একদিকে আমানত বাড়ছে, আরেকদিকে আমরা ক্ষুদ্র ঋণ দিচ্ছি, আরেকদিকে আমরা খেলাফি ঋণ আদায়ের যে ব্যবস্থা নিচ্ছি। এই সার্বিকভাবে আমরা এই কমার্স ব্যাংককে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা খেলাফি মুক্ত হওয়ার জন্যে এবং একটা সুন্দর ব্যাংকিং এদেশে উপহার দেওয়ার জন্যে, এবং এই সুন্দর ব্যাংকিংয়ের মাধ্যমে এদেশের অর্থনীতিতে এবং জিডিপিতে অবদান রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার নেতৃত্বে যে ম্যানেজমেন্ট আছেন, হ্যাঁ, আমাদের সকলে মিলে আমরা যেভাবে এখন চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা একটি জায়গায় পৌঁছতে পারবো ইনশাল্লাহ। জনাব জিয়াউল করিম, আপনার কাছে আমার শেষ প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে আপনি তরুণ উদ্যোক্তাদের আনার জন্য, আপনাদের ব্যাংকে কাজ করার জন্য, বা গ্রাহকদের, তরুণ উদ্যোক্তাদের আপনার উৎসাহিত করার জন্য আপনাদের কোনো কিছু কর্মসূচি আছে কিনা, যার সংক্ষেপে কিছু? জি, তরুণ তো জেনারেলি হচ্ছে কি আমাদের এসএমইতেই তারা থাকে, নারী উদ্যোক্তারা থাকে। আমাদের এসএমইতে হচ্ছে কি উইদাউট কোলাটারাল সিকিউরিটি যারা তরুণ উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু কোলাটারাল সিকিউরিটি ছাড়া ঋণের ব্যবস্থা আছে, নারী উদ্যোক্তাদের জন্য আছে। পাশাপাশি আমাদের, আপনারা জানেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আমাদেরকে কৃষি ঋণের একটা লক্ষ্যমাত্রা দিয়ে থাকে। সেই কৃষি ঋণের লক্ষ্যমাত্রা আমরা এই বছর, তার আগের বছর আমরা প্রতি বছরে এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি 100%। আর হচ্ছে যারা তরুণ উদ্যোক্তা, তাদের যদি কোলাটারাল সিকিউরিটি না থাকে, আমাদের যে ব্যাংকের যে কাঠামো আছে তার ভিতরে আমাদের কাছে আসার জন্য তাদের যে পুঁজি দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, এগুলো আমাদের কাছে চাওয়ার জন্য আমরা আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় একটু বলি, আমাদের যে পরিচালনা পর্ষদ আছে, পরিচালনা পর্ষদের কিন্তু একটা লক্ষ্যমাত্রা আছে। আপনি যেহেতু লক্ষ্যমাত্রার প্রশ্ন করেছেন, আমাদের পরিচালনা পর্ষদ দেখতে চায় যে বাংলাদেশ কমার্স ব্যাংক এটা দেশের বেস্ট এসএমই ব্যাংক হবে। এটা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের অন্যান্য ডিরেক্টরবৃন্দ তারা কিন্তু এটা পুনঃ আমাদেরকে স্মরণ করিয়ে দেন। 2, বাংলাদেশ ব্যাংক থেকে একটা লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের এমডি মহোদয় মিটিং করে এসছেন। সেটা হচ্ছে আমাদের ইমিডিয়েটলি আমাদের যে খেলাপি ঋণের হার, যেটা এখন 58, সেটাকে 50%-এর নিচে নামিয়ে আনা, অর্থাৎ ইমিডিয়েট লক্ষ্য এটা। তো আমরা খেলাপি ঋণের হার একেবারে ইমিডিয়েটলি 50%-এর নিচে কমিয়ে আনার জন্য আমরা কাজ করছি। তো আমরা আমাদের যে পরিচালনা পর্ষদ আছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমরা খেলাপি ঋণ কমার জন্য কিন্তু চূড়ান্ত অথরিটি আমাদের হচ্ছে পরিচালনা পর্ষদ, তাদের অনুমোদনের দরকার হয়। ওনারা খুবই সদয়। আমরা বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে এবং আমাদের আইনের আলোকে যে সকল প্রস্তাবনা, বিশেষ করে রিসিডিউল এবং ওয়ান টাইম এক্সিট অথবা আদায়ের যে সকল প্রস্তাবনা আমরা পরিচালনা পর্ষদে প্লেস করি,
সেগুলো অলমোস্ট শতভাগ কিন্তু পাস হয়ে যায়। এটা একটা দারুণ বিষয়। জি। তো আমরা আশা করি আমাদের ব্যাংক এটা অদূর ভবিষ্যতে, আমি দূর বলবো না, অদূর ভবিষ্যতে একটা বেস্ট এসএমই ব্যাংক হবে। আমাদের এমডি মহোদয় কিন্তু বারে বারে বলেছেন আমরা এসএমইতেই আছি, আমরা কৃষিতে আছি, কারণ এখানে কর্মসংস্থান বেশি হয় এবং খেলাপিঠা এখানে হচ্ছে কি হওয়ার ঝুঁকি কম, আর হলেও সেগুলো তো ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ, এগুলোকে অ্যাড্রেস করা যায়। বড় মানুষের কাছ থেকে কিন্তু টাকা আদায় করা কঠিন, আমরা সেই পথটা কিন্তু পরিহার করেছি। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ জিয়াউল করিম এবং জনাব মোহাম্মদ ওবায়দুল সাহেব, আপনাদের সময় আমাদেরকে স্টুডিওতে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নাগরিক টিভির সকল দর্শক শ্রোতাদেরকেও আমাদের বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটা জিনিস জানতে পারলাম যে সঠিক এবং কঠোর সুশাসন এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা সত্যি আমাদের আশাবাদী করছে। ব্যাংকিং খাতের এই ইতিবাচক পরিবর্তন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুক, এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে অর্থ বাংলা প্রেজেন্ট সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাগরিক টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।